গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছিলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অশনি সংকেত। পড়ছি এর চতুর্থ পর্ব। শ্রাবণ মাসের মাঝামাঝি অবস্থা দেখে অনঙ্গ বউ যে এত আশাবাদী সে পর্যন্ত ভয় খেয়ে গেল। ধান চাল হঠাৎ যেন কর্পূরের মতো দেশ থেকে উবে গেল কোথায়। একদানা চাল কোথাও পাওয়া যায় না। অত বড় গোবিন্দপুরের হাটে চাল আসে না আজকাল। খালি ধামা কাঠা হাতে দলে দলে লোক ফিরে যাচ্ছে চালের অভাবে। হাহাকার পড়ে গিয়েছে হাটে হাটে। কুণ্ডুদের দোকানে যে এত চাল ছিল, বস্তা সাজানো থাকত বালির বস্তার দেওয়ালের মতো, সেই গুদামগুলো আজ শূন্য গর্ভ। পথে ঘাটে ক্রমশ ভিখিরির ভিড় বেড়ে যাচ্ছে দিন দিন। এরা এতদিন ছিল কোথায় সকলেই ভাবে, অথচ কেউ জানে না। এদেশের লোকও নয় এরা, বিদেশি ভিখিরি। একদিন অনঙ্গ বউ রান্নাঘরে রান্না করছে। হঠাৎ ৫-৬টি অর্ধ উলঙ্গ জীর্ণশীর্ণ স্ত্রীলোক, সঙ্গে তাদের সম্পূর্ণ উলঙ্গ বালক বালিকা ঘরের দাওয়ার ধারে দাঁড়িয়ে বলতে লাগল, ফ্যান খাইতাম, ফ্যান খাইতাম। অনঙ্গ প্রথমটা ওদের উচ্চারণের বিকৃতির দরুন কথাটা কি বলা হচ্ছে বুঝতে পারলে না। তাছাড়া খাইতাম এটা ক্রিয়াপদের অতীতকালের রূপ এসব দেশে, তা বর্তমানে প্রয়োগ করার সার্থকতা কি, এটা বুঝতেও একটু দেরি হল। পরে বুঝলে যখন, তখন বললে, একটু দাঁড়াও, ফ্যান দেব। ওরা হাড়ি তোবড়ানো টিনের কৌটো পেতে ফ্যান নিয়ে যখন চলে গেল, তখন অনঙ্গ বউ কতক্ষণ ওদের দিকে অবাক হয়ে চেয়ে রইল। এমন অবস্থা দাঁড়িয়েছে নাকি যে দেশ ছেড়ে এদের বিদেশে আসতে হয়েছে ছেলেবেদের হাত ধরে একমুখ ফ্যান ভিক্ষে করতে? অনঙ্গ বউয়ের চোখে জল এলো। নিজের ছেলেরা পাঠশালায় গিয়েছে, ওদের কথা মনে পড়ল। এতগুলো লোককে ভাত দেওয়ার উপযুক্ত চাল নেই ঘরে, নইলে দিত না হয় ওদের দুটো দুটো ভাত। ক্রমে নানা স্থান থেকে ভীতিজনক সংবাদ আসতে লাগল সব। অমুক গ্রামে চাল একদম পাওয়া যাচ্ছে না, লোকে না খেয়ে আছে। অমুক গ্রামের অমুক লোক আজ ৫ দিন ভাত খায়নি, ইত্যাদি। তবু সবাই ভাবতে লাগল, মানুষে কি সত্যি সত্যি না খেয়ে মরে? কখনোই নয়, তাদের নিজেদের কোনো বিপদ নেই। একদিন অনঙ্গ বউ খুব ভোরে ঘাটে গিয়ে দেখলে জেলে পাড়ার রয়ে জেলের বউ ঘাটের ধারের কচুর ডাটা তুলে এক বোঝা করেছে। অনঙ্গ হেসে বললে, কি গা রয়ের বউ, আজ বুঝি কচুর শাক খাবে? জেলে বউ যেন ধরা পড়ে একটু চমকে গেল। যেন সে আশা করেনি এত ভোরে কেউ নদীর ঘাটে আসবে। লুকিয়ে লুকিয়ে কাজ করছিল সে, এমন একটা ভাব প্রকাশ পেলে ওর ধরন ধারণে। সে মৃদু হেসে বললে, হ্যাঁ মা, তা এত? এ যে ২-৩ বেলা শাক হবে, সবাই খাবে মা, তাই। বলেই কেমন এক অদ্ভুত ধরনে ওর মুখের দিকে চেয়ে জেলে বউ ঝরঝর করে কেঁদে ফেললে। অনঙ্গ বউ অবাক হয়ে বললে, ও কি রয়ের বউ, কাঁদছিস কেন, কি হল? রয়ের বউ আঁচলে চোখের জল মুছে আস্তে আস্তে বলে, কাঁদছি কি সাধে মা, এই ভরসা। কি ভরসা? এই কচুর শাক মা, ৩ দিন আজ কারো পেটে লক্ষ্মীর দানা সেধ হয়নি। বলিস কি রয়ের বউ, না খেয়ে? নিনক্কি মা, নিনক্কি। তোমার কাছে মিছে কথা বলবো না সকালবেলা। কার দরে যাব, কে দেবে মোরে এই যুজ্যের বাজারে? যুজ্যের আকড়া ভাত কার কাছে গিয়ে চাইব মা? তাই বলি, এখনো কেউ ওঠেনি। গাঙের ধারে বড় বড় কচুর ডাঁটা হয়েছে, তুলে আনি গে। তাই কি তেল নুন আছে মা, শুধু সেদ্ধ? অন্য কষ্টের এই মূর্তি কখনো দেখেনি অনঙ্গ। সে ভাবলে, আহা, আমার ঘরে যদি চাল থাকত, আজ রয়ের বউ আর তার ছেলে মেয়েকে কি না খাইয়ে থাকি? জেলে বউ আপন মনে বলতে লাগল, একশের দেশের মাছ ধরে, পয়সা বড় জোর ১০ আনা ১২ আনা হয়। ১ কাঠা চাল কিনতে ১ টাকা যায়, তাও মিলছে না হাটে বাজারে। মোরা গরিব নোক, কি করে চালাই বলো মা? অনঙ্গ বউ আকাশ পাতাল ভাবতে ভাবতে বাড়ি গেল। গঙ্গাচরণ ঘুম থেকে উঠে তামাক খেতে বসেছে। স্বামীকে বললে, হ্যাঁ গা, এ কি রকম বাজার পড়ল চালের? ভাত বিনে কি সব উপোস দিতে হবে? আমাদের ঘরেও তো চাল বাড়ন্ত। আজকাল চালের ধান আর কেউ দেয় না। গা থেকে ধান গেল কোথায়? গঙ্গাচরণ বললে, তা আমার পয়সা যেখানে গিয়েছে। অনঙ্গ বউ রেগে বললে, দেখো, ওসব রঙ্গরস ভালো লাগে না। একটা হিল্লে করো, ছেলেপুলে উপোস করে থাকবে শেষে। গঙ্গাচরণ চিন্তিত মুখে বললে, তাই ভাবছি। আমি কি চুপ করে বসে আছি গা? কি হবে এ ভাবনা আমারও হয়েছে। চারিধারের ব্যাপার দেখে হাত পা পেটের ভেতর ঢুকে যাচ্ছে যে। আর বসে থেকো না, উপায় দেখো। ৩ দিনের মতো চাল ঘরে আছে মজুত।
আর ধান কতটা আছে? সে ভানলে বড়জোর 5 কাঠা চাল হবে, তাতে ধরো আরো 10 দিন, তারপরে? আমিও তাই ভাবছি, যা হয় উপায় করো। দিন 2 পরে গঙ্গাচরণ পাঠশালা বন্ধ রেখে নরহরিপুরের হাটে গেল চালের সন্ধানে। বিষ্টপুর, ভাতশালা, সুবর্ণপুর, খড়িদিঘি প্রভৃতি গ্রাম থেকে ধান চাল জড়ো হয়ে আগে আগে নরহরিপুরের প্রসিদ্ধ চালের ও ধানের হাট বোঝাই হয়ে যেত। সেই হাটের অত বড় চালা ঘর খালি পড়ে আছে। এক কোণে বসে শুধু এক বুড়ি সামান্য কিছু চাল বিক্রি করছে। গঙ্গাচরণ কাছে গিয়ে বললে, কি ধানের চাল? কেলে ধান ঠাকুরমশাই। নেবেন? খুব ভালো চাল কেলে ধানের। কথায় বলে, ধানের মধ্যে কেলে, মানুষের মধ্যে ছেলে। বুড়ির কবিত্বের দিকে তত মনোযোগ না দিয়ে গঙ্গাচরণ ওর ধামা থেকে চাল তুলে পরীক্ষা করে দেখতে লাগল। যেমন মোটা তেমনি গুমো, মানুষের অখাদ্য, তবু চাল বটে, খেয়ে মানুষে প্রাণ বাঁচাতে পারে। কতটা আছে? সবটা নেবা তুমি? 3 কাঠা আছে। দাম? 1.5 টাকা করে কাঠা। গঙ্গাচরণ চমকে উঠল। ভাবলে কথাটা সে শুনতে পায়নি। আবার জিজ্ঞেস করার পরেও যখন বুড়ি বললে 1 কাঠার দাম 1.5 টাকা, তখন গঙ্গাচরণের কপালে ঘাম দেখা দিয়েছে। 1.5 টাকায় 250, তাহলে পড়ল 24 টাকা মন। কি সর্বনাশ! অনঙ্গবউ এতদিন পরের বাড়ির ধান ভেনে চালিয়ে আসছিল বলে সে অনেকদিন হাটে বাজারের চালের দর জানে না। চাল এত চড়ে গিয়েছে তা তো তার জানা ছিল না। চারদিক অন্ধকার দেখল গঙ্গাচরণ। এত বড় নরহরিপুর হাট, ধান চাল শূন্য। মানুষ এবার কি সত্যি তবে না খেয়ে মরবে? কিসের কুলক্ষণ এসব? পরশু তো চালের দাম এত ছিল না, 2 দিনে 16 টাকা থেকে উঠল 24 টাকা 1 মণ চালের দর, তাও এত মোটা গুমো মানুষের অখাদ্য আউশ চালের। গঙ্গাচরণের সারা শরীরটা যেন ঝিমঝিম করে উঠলে। কি করে সে চালাবে? নিজেদের ধানের ক্ষেত নেই, 24 টাকা মনের চাল সে কিনে খাওয়াতে পারবে কদিন? 12 টাকা যার মাসিক আয়। অনঙ্গবউ না খেয়ে মরবে? হাবু পটলা না খেয়ে? না, আর সে ভাবতে পারে না। গঙ্গাচরণ চাল নিয়ে বাড়ি ফিরবার পথে দেখলে ধামা কাঠা হাতে আরো অনেকে হাটের দিকে ছুটেছে চালের চেষ্টায়। অনেকে ওকে জিজ্ঞেস করে, চাল কোনে পালেন? ও পণ্ডিত মশাই, কি দর? 24 টাকা। মোটা আঁশ চাল 24? বলেন কি পণ্ডিত মশাই? দেখো গে, যাও হাটে গিয়ে। বৃদ্ধ দীননন্দী একটা ধামা হাতে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। দীননন্দী বাড়িতে বসে সোনার উপর কাজ করে, অর্থাৎ গহনা গড়ে। সোনার কাজ তত বেশি নয়। চাষা মহলে গহনার কাজে সোনার চেয়ে রূপোর ব্যবহারই বেশি। কিন্তু এই দুর্দিনে গহনা কে গড়ায়? কাজেই দিনুর ব্যবসা অচল। 2টি বিধবা ভাই বউ, বৃদ্ধা মাতা ও কয়েকটি শিশু সন্তান, তৃতীয় পক্ষের তরুণী ভার্যা তার ঘাড়ে। দিনু বললে, পণ্ডিত মশাই, চাল পাব? ছুটে যাও, বড্ড ভিড়। ছুটি বা কোত্থেকে? পায়ে বাত হয়ে কষ্ট পাচ্ছি বড্ড, দুবেলা খাওয়া হয়নি। বলো কি? সত্যিই বলছি পণ্ডিত মশাই। বামুন দেবতা, এই অবেলায় কি মিছে কথা কয়ে নরকগামী হব? দিনু খোঁড়াতে খোঁড়াতে সজোরে প্রস্থান করলে। গঙ্গাচরণ বাড়ি ফিরতে ফিরতেই কত লোক শুধু হাতেই হাট থেকে ফিরছে দেখা গেল। সাগরতলার কর্মকারদের বাড়িতে একটু বসে তামাক খাচ্ছিল। এমন সময় 2-4 জন লোক সেখানে এসে জুটল গল্প করতে। একজন বললে, নরহরিপুরের হাটে চাল পাওয়া গেল না, আর কোথায় পাওয়া যাবে বলুন? আর একজন বললে, লোকও জড়ো হয়েছে দেখুন গে, 1 কাঠা চাল নেই, কেউ 3 দিন, কেউ 5 দিন না খেয়ে আছে। আমরা এই বাড়িতে 2 দিন ভাত খাইনি কেউ। গঙ্গাচরণ বললে, আটা ময়দা নিয়ে যে যাবে তাও নেই। পস্তা পচা আটা আছে 2-1 দোকানে, 12 আনা সের, কে খাবে? আরও মাইলখানেক এগিয়ে গেল গঙ্গাচরণ। খোলসেখালি সনাতন ঘোষ নিজের ঘরের দাওয়ায় বসে তামাক খাচ্ছে। ওকে দেখে বললে, পণ্ডিত মশাই, ওতে কি চাল নাকি? হ্যাঁ। কোথায় পেলেন? সে যা কষ্ট তার বলো না। এক বুড়ির কাছ থেকে সামান্য কিছু আদায় করেছি, তাও আগুন দর। কই দেখি দেখি। সনাতন ঘোষ নেমে এসে ওর হাতের পুটুলিটা নিজের হাতে নিয়ে পুটুলি নিজেই খুলে চাল দেখতে লাগল। ওর মুখটা যেন কেমন হয়ে গেল। চালের দানা পরীক্ষা করতে করতে বলল, বড্ড মোটা, কত দর নিলে? একটা কথা বলবো পণ্ডিত মশাই। কি? দাম আমি যা হয় দিচ্ছি, আমায় অর্ধেকটা চাল দিয়ে যান, দিতেই হবে। 2 দিন না খেয়ে আছে সবাই। মেয়েকে শ্বশুরবাড়ির থেকে এনে এখন মহা মুশকিল। সে বেচারির পেটে আজ 2 দিন লক্ষ্মীর দানা যায়নি, কত চেষ্টা করেও চাল পায়নি।
সনাতন ঘোষের অবস্থা খারাপ নয়। বাড়িতে অনেকগুলো গরু, দুধ থেকে ছানা কাটিয়ে নরহরিপুরের ময়রাদের দোকানে যোগান দেয়, এই তার ব্যবসা। গঙ্গাচরণ ইতিপূর্বে সনাতনের বাড়ি থেকে দুয়েক খুলি টাটকা ছানা নিয়েও গিয়েছে, তারা যেই দশা। কিন্তু চাল মাত্র সে নিয়েছে 3 কাঠা, আর কোথাও চাল পাওয়া যাচ্ছে না। এই চাল দিলে তার স্ত্রীপুত্র অনাহারে থাকবে 2 দিন পরে। চাল দেওয়ার ইচ্ছে তার মোটেই নেই। এদিকে সনাতন মোক্ষম ধরেছে চালের পুটুলি, তার হাত থেকে চাল নিতান্তই ছিনিয়ে নিতে হয় তাহলে, কিংবা ঝগড়া করতে হয়। সনাতন ততক্ষণে কাকে ডেকে বললে, ওরে, একটা ধামা নিয়ে আয় তো বাড়ির মধ্যে থেকে, একটা কাঠাও নিয়ে আয়। সনাতন নিজের হাতে 1 কাঠা চাল যখন মেপে ঢেলে নিয়েছে, তখন গঙ্গাচরণ মিনতিসূচক ভদ্রতা সুরে বললে, আর না সনাতন, আর নিও না। আর 8 কাঠা? না বাবু, আমি আর দিতে পারব না, বাড়িতে চাল বারণ তো, বুঝলে না? সনাতনের নাতিটি বললে, দাদামশাই, ওর চাল আর নিও না, দিয়ে দাও। সনাতন মুখ খিচিয়ে বলে উঠল, তোদের জন্যে বাবু খেটে মরি, নিজের জন্যে কিসের ভাবনা? একটা পেট যে করে হোক চলেই যাবে, রইল পরে চাল, যা বুঝিস করগে যা। রাগ না, লক্ষ্মী। গঙ্গাচরণ বিনা চক্ষু লজ্জায় সমস্ত চাল উঠিয়ে নিয়ে চলে এলো। বাড়ি এসে দেখলে অনঙ্গ বউ ভাত চড়িয়ে ওল করতে বসেছে রান্নাঘরের দাওয়ায়। স্বামীকে দেখে বললে, ওগো শোনো, আমি এক কাজ করেছি। সেদিন সেই বোষ্টম প্রভাতী সুরে গান করছিল, মনে আছে? আজ এসেছিল, কি সুন্দর গান যে গায়। কে বলো তো? সেই যে বলে, উঠো গো উঠো নন্দরানী, কত নিদ্রা যাও গো। বেশ গলা, লম্বা মতো ফর্সা মতো বোষ্টমটি। ওর বাড়ি বেনাপোল। বেনাপোলে হরিদাস ঠাকুরের পীঠ আছে, সেখানকার কাজকর্ম করত, বেশ গায়। আমি তাকে বললাম রোজ সকালে এসে আমাদের বাড়িতে ভগবানের নাম করবে, ভোরবেলায় বড় ভালো লাগে ভগবানের নাম। মাসে 1 টাকা আর 1 কাঠা চালের একটা সিধে দিতে হবে বলেছে। এ ধরো ডাল, নুন, বড়ি, 2টো আলু, বেগুন, একটু তেল, এই। আমি বলেছি দেব, কাল থেকে গাইতে আসবে। আগা, রাগ করলে না তো শুনে? তোমার যে পাগলামি, বলে নিজে খেতে জায়গা পায় না, শঙ্করাকে ডাকে, দেবে কোথা থেকে? তুমি ঝগড়া করো না, সকালে উঠে ভগবানের নাম শুনলে যে রোজ রোজ, তখন হুম, আমি যেখান থেকে পারি জুটিয়ে দেব, তুমি ভেবো না কিছু। গরিব বলে কি ভালো গান শুনতে নেই? পরদিন খুব ভোরে সেই বোষ্টমটি সুস্বরে প্রভাতী গান গাইতে গাইতে ওদের উঠানে এসে দাঁড়াল। অনঙ্গবউ খুশিতে ভরপুর হয়ে পাশের ঘরে এসে স্বামীকে ডেকে বললে, ওগো শুনছ কেমন গায়? আর ভগবানের নাম বেশ লাগে না? গঙ্গাচরণ কিছু জবাব না দিয়ে মৃদু হেসে পাশ ফিরে শুয়ে রইল। অনঙ্গবউ রাগ করে বললে, আহা, ঢং দেখো না, ওগো গান শোনো, তাতে জাত যাবে না। আমি কি রাজা যে বন্দিরা প্রভাতী গান গিয়ে আমার ঘুম ভাঙাবে? তোমার পয়সা থাকে তুমি বন্দীদের মাইনে দিও গো রানী, আমি ওর মধ্যে নেই। আমার বন্দির গান যে শুনবে তাকে পয়সা দিতেই হবে, তবে কানে আঙুল দাও। গঙ্গাচরণ হেসে কান চেপে ধরে বললে, এই দিলাম। একটু বেলা হলে অনঙ্গ বউ রান্না চড়ালে। তারপরে মনে মনে হিসেব করে দেখলে দিন 10-12 পরে চাল একেবারে ফুরিয়ে যাবে। তখন উপায় কি হবে? চাল নাকি হাটে পাওয়া যাচ্ছে না, সবাই বলছে। তার স্বামী নির্বিরোধী মানুষ, কোথা থেকে কি জোগাড় করবে এই দুর্দিনে? ভাবলে মায়া হয়। কাপালিদের ছোট বউ চুপি চুপি এসে বললে, বামুন দিদি, একটা কথা বলবো, 1 কুচি চাল ধার দিতে পারো? মুশকিল করলি ছোট বউ, তোদের চাল কি বাড়ন তো? মোটে নেই, কাল ছোলা সেদ্ধ খেয়ে সব আছে। না হয় ছোট ছেলেটিকে 2টি ভাত দিও এখন দিদি, আমরা যা হয় করব এখন। অনঙ্গ বউ কি ভেবে বললে, একটু দাঁড়া, এসেছিস যখন তখন নিয়ে যা 1 কুচি চাল, ওতে আমাদের কতদিনের সাশ্রয় বা হতো। কাপালি বউ চাল আঁচল পেতে নিয়ে বললে, এক জায়গায় কচুর শাক আছে, তুলতে যাবে বামুন দিদি? গ্রামে তো কচুর শাক নেই, যে যেখান থেকে পারছে তুলে নিয়ে যাচ্ছে। গাঙের ধারে এক জায়গায় সন্ধান করেছি, ঢের কচুর শাক হয়ে আছে, দুজনে চলো চুপি চুপি তুলে আনি। চল, আজ দুপুরে যাব, চাল তো নেই, যা দেখছি ওই খেয়ে থাকতে হবে 2 দিন পরে। কাপালি বউ হেসে বুড়ো আঙুল তুলে নাচিয়ে বললে, লবডঙ্গা, তাই বা কোথায় পাচ্ছ বামুন দিদি? কাওড়াপাড়ার মাগে মিঞ্চে এসে গাঙের ধারের যত শুশনি শাক, কলমি শাক, হেলেঞ্চা শাক তুলে উজোর করে নিয়ে যাচ্ছে দিনরাত। গিয়ে দেখো গে কোথাও নেই। আমি কি খোঁজ করিনি বামুন দিদি? ওই খেয়ে আজ 2 দিন বেঁচে আছি। ওইসব শাক আর ছোলা সেদ্ধ, তোমার কাছে মিথ্যে কথা বলে বড়াই করে কি করব? বিশ্বাসমশাইয়ের বাড়ি মিটিং বসেছে, বর্তমান সমস্যা নিয়ে আলোচনার জন্যই মিটিং। তবে কাপালিপাড়ার লোক ছাড়া
অন্য কোনো লোক এতে উপস্থিত নেই। ক্ষেত্রকাপালি বললে, এখন ধান দেবেন কিনা বলুন বিশেষ মশাই। বিশেষ মশাই অনেকক্ষণ থেকে সেই একটা কথা বলছেন, ধান নেই, তার দেব কি? আমার গোলা খুঁজে দেখো। অধর কাপালি বললে, আমাদের পাড়াটা আপনি কর্জ দিয়ে বেঁচিয়ে রাখুন, আসছেবারে আপনার ধান এক দানাও বাকি রাখব না। বিশ্বাস মশাইয়ের বাঁ দিকে গঙ্গাচরণ অনেকক্ষণ থেকে বসে আছে। সে এসেছিল ধান চাল সম্বন্ধে একটা ব্যবস্থা করা যায় কিনা বিশ্বাস মশাইয়ের সাহায্যে সেই চেষ্টায়। এত বড় মিটিংয়ের মধ্যে এসে পড়বে তা সে ভাবেনি। সে চুপ করে বসেই আছে। হঠাৎ তার দিকে ফিরেই বিশ্বাস মশাই বললেন, পণ্ডিত মশাই, আপনি নিন গোলার চাবি, এদের গিয়ে খুলে দেখান ওতে কি আছে। বিশ্বাস মশাই চাবিটা গঙ্গাচরণের সামনে ছুঁড়ে ফেলে দিতেই ক্ষেত্রকাপালি বলে উঠল, গোলা দেখতে হবে না, আমরা জানি ও গোলাতে আপনার ধান নেই। চটে উঠে বিশ্বাস মশাই বললেন, তবে কোথায় আছে? আপনি ধান লুকিয়ে রেখেছেন বাড়িতে। তুমি দেখেছ? দেখতে হবে না, আমরা জানি। কথা শেষ করে ক্ষেত্রকাপালি মিটিং ছেড়ে উঠে চলে গেল। অধর কাপালি অনুনয়ের সুরে বললে, শুনুন বিশেষ মশাই, আপনি পাড়ার মা বাপ, বিপদে যদি আপনি না বাঁচান তবে ছেলে পেলে নিয়ে কোথায় দাঁড়াই বলুন দেখি। অমন করবেন না, ধানের ব্যবস্থা আজ করে দিতেই হবে আপনাকে। বিশ্বাস মশাই দাঁত খিচিয়ে বললেন, অমনি বলে সবাই, তুমি তো আমার ঘাড়ে ফেলে দিয়ে দিব্যি নিশ্চিন্তি হলে, তারপর ঠেলা সামলায় কে শুনি? ধান আমারই নেই। একটু দয়া করুন, একটু আমাদের দিকে চান। আজ দুদিন বাড়িতে একটা চালের দানা কারো পেটে যায়নি, সত্যি বলছি। বেশ, তুমি আধ কাঠা চাল ঘরে নিয়ে যাও না, তাতে কি? না হয় আমি এক মুঠো কম খাবো, সে কথা তো বললেই হয়। কি বলেন ঠাকুরমশাই? গঙ্গাচরণ চুপ করে রইল। এ কথায় সায় দিলে পাড়ার লোকে তার উপর চটে যাবে। সবাইকে নিয়ে বাস করতে হবে যখন, কাউকে সে চটাতে চায় না। সভা বেশিক্ষণ চলল না। বিশ্বাস মশাইয়ের কাছে যারা দরবার করতে এসেছিল সবাই বুঝলে এখানে ডাল গলানো শক্ত। যে যার বাড়ি চলে গেল। গঙ্গাচরণ সুযোগ পেয়ে বললে, বিশ্বাস মশাই, আমি কি না খেয়ে মরব? কেন? বাজারে চাল অমিল, আর দুদিন পরে উপর শুরু হবে। কি করি পরামর্শ দিন। আমার বাড়ি থেকে 2 কাঠা চাল নিয়ে যাবেন। তা দিয়ে কদিন চলবে বলুন? কেন? আমার বাড়ির পড়শি 2-3 জন, ওরা 2 কাঠা চাল নিয়ে কদিন খাবে? আমার স্থায়ী একটা ব্যবস্থা না করলে এই বিপদের দিনে আমি কোথায় যাই? পাঠশালা চালাই কি খেয়ে? আমার ধান চাল থাকতো তো বলতে পারা যেত, কিন্তু আমার নেই। আজ 2 কাঠা চাল নিয়ে যান, দিচ্ছি। গঙ্গাচরণ চাল নিয়ে চলে গেল। সে রাত্রে বিশ্বাস মশাই আহারাদির পর পুকুর পাড় থেকে গরু আনতে গিয়েছিল, কারণ সেখানেই তার গোয়াল। এমন সময় 2 জন লোককে গাছের আড়ালে দেখে বলে উঠলেন, ওখানে কে? তোর বাবা। সঙ্গে সঙ্গে তারা এসে বিশ্বাস মশাইয়ের মাথায় সজোরে এক লাঠি বসিয়ে দিলে। এরপর ওরা তাকে পুকুর পাড়ের বাবলা গাছের সঙ্গে মোটা দড়ি দিয়ে বেঁধে ফেললে। বিশ্বাস মশাইয়ের জ্ঞান রইল না বেশিক্ষণ, মাথার যন্ত্রণায় ও রক্তপাতে। জ্ঞান হয়ে প্রথমেই দেখলেন সূর্যের আলো জানলা দিয়ে এসে পড়েছে। তার বিধবা বড় মেয়ে তার মুখের উপর ঝুঁকে পড়ে কাঁদছে। বিশ্বাস মশাই বলে উঠলেন, ডাকাত, ডাকাত। বড় মেয়ে সৌদামিনী বললে, ভয় কি বাবা, আমি যে, এই দেখো। বিশ্বাস মশাই ফ্যাল ফ্যাল চোখে সন্দিগ্ধ দৃষ্টিতে মেয়ের দিকে চেয়ে চুপ করে রইলেন। সৌদামিনী বললে, বাবা কেমন আছো? বিশ্বাস মশাই একবার ডাইনে বায়ে সতর্কতার সঙ্গে চেয়ে দেখে চুপি চুপি বললে, সব নিয়ে গিয়েছে। কি বাবা? সেসব। তুমি কিছু ভেবো না বাবা, সব ঠিক আছে। সেই যা 2.5 তোলা আছে বস্তা, কিছু নেয়নি। আমাকে নিয়ে গিয়ে দেখা মা। সৌদামিনী বাপের মাথায় সস্নেহে হাত বুলিয়ে বললেন, তুমি সেরে সেমলে ওঠো, আমি কি মিথ্যে বলছি তোমারে? আড়ার উপর যে বস্তা রেখেছিলে তা কেউ নেয়নি। তক্তাপোষের তলায় যে বস্তা ছিল, সব ঠিক আছে, নিবে কে? এই সময় গঙ্গাচরণ ঘরে ঢোকাতে ওদের কথা বন্ধ হয়ে গেল। গঙ্গাচরণ পাশে বসে বললে, কেমন আছেন বিশেষ মশাই? আছি একরকম। গঙ্গাচরণ মুরব্বিয়ানা ভাবে বললে, হাতটা দেখি। পরে বিজ্ঞের মতো মুখ করে বিশ্বাস মশাই নাড়ি পরীক্ষা করে বললে, হুম। সৌদামিনী উদ্বিগ্ন সুরে বললে, কিরকম দেখলেন পণ্ডিত মশাই? ভালো, তবে কফের দাঁত একটু প্রবল রয়েছে। সৌদামিনী উদ্বিগ্ন সুরে প্রশ্ন করলে, তাতে কি হয়? হবে আর কি, তবে বয়স হয়েছে কি না, কফের আধিক্য। ভালো করে বলুন, মানে জিনিসটা ভালো না। বিশ্বাস মশাই স্বয়ং এবার মিনতি সুরে বললেন, আমাকে এবারটা চাঙ্গা করে তুলুন পণ্ডিত মশাই,
আপনি 10 চাল নিয়ে যাবেন। থাক থাক, তার জন্য কি হয়েছে? সৌদামিনী কিন্তু ব্যস্ত সমস্ত হয়ে উঠল। না মা, আজই নিয়ে যাবেন ক্ষণ, ধামা আমি দেব। বিশ্বাসমশাই বললেন, এখন নয়, সন্ধ্যের পরে, কেউ টের না পায়। গঙ্গাচরণ এই অঞ্চলের কবিরাজিও করে, কিন্তু কবিরাজি এখানে ভালো চলে না, কারণ এখানকার সবার সারকুমারী মতো। সে এক অদ্ভুত চিকিৎসার প্রণালী। জ্বর যত বেশি হোক, তাতে স্নানাহারের কোনো বাধা নেই। 2-4 জন সেরেও ওঠে, বেশিরভাগই মরে। তবু ও মতের লোক কখনো ডাক্তার বা কবিরাজ দেখাবে না, মরে গেলেও না। গঙ্গাচরণ কথাটা জানে, তাই বললে, আপনার সেই সারকুমারী মতের ফকির আসবে নাকি? না, সেবার জলজ্যান্ত নাতিটাকে মেরে ফেললে, আমি ও মতে আর নেই। ঠিক তো? দেখুন, তবে আমি চিকিৎসা করি মন দিয়ে। সৌদামিনী বললে উঠল, আপনি দেখুন ভালো করে, আমি ও মতে আর কাউকে যেতে দেব না এ বাড়িতে। চাল নিয়ে যাবেন সন্ধ্যের পরে। 2 দিন পরে বিশ্বাসমশাই একটু সুস্থ হয়ে উঠলেন। একদিন গঙ্গাচরণ গিয়ে দেখলে বিশ্বাসমশাই বিছানায় উঠে বসে তামাক খাচ্ছেন। গঙ্গাচরণ শুনলে এ গ্রাম থেকে বিশ্বাসমশাই উঠে যাচ্ছেন, জিনিসপত্র বাঁধাচাঁদা হচ্ছে। বাইরে 8-10খানা গরুর গাড়ির চাকার দাগ। রাত্রে এই গাড়িগুলো যাতায়াত করেছে বলেই মনে হয়। গঙ্গাচরণ বুঝতে পারলে বিশ্বাসমশাই মজুদ ধান চাল সব সরিয়ে দিয়েছেন রাতারাতি। গঙ্গাচরণ বললে, কোথায় যাবেন চলে নিজের গা ছেড়ে? বিশ্বাসমশাই বললেন, আপাতত যাচ্ছি গঙ্গানন্দপুর, আমার শ্বশুর বাড়ি। এ গায়ে আর থাকব না, এ ডাকাতের দেশ। সামান্য 2-4 মণ ধান চাল কে না ঘরে রাখে বলুন তো পণ্ডিত মশাই? তার জন্যে মানুষ খুন? আজ ফসকে গিয়েছে, কাল যে খুন করবে না তার ঠিক কি? না, এ দেশের খুঁড়ে নমস্কার বাবা। আপনার জমিজমা, পুকুর, এসবের কি ব্যবস্থা হবে? আমার ভাগ্নে দুর্গাপদ মাঝে মাঝে আসবে যাবে, সে দেখাশোনা করবে। আমি আর এমুখও হচ্ছি না কখনো, ঢের হয়েছে। ভালো কথা, একটা ভালো দিন দেখে দেবেন তো যাবার। বুধবার সকালবেলা বিশ্বাসমশাই সত্য সত্যই জিনিসপত্র সমেত নতুন গাঁ কাপালিপাড়ার বাস উঠিয়ে চলে গেলেন। অনঙ্গ বউ শুনে বললে, এই বিপদের দিনে তবু এই একটা ভরসা ছিল, কোথাও চাল না পাওয়া যায়, ওখানে তবু পাওয়া যেত। এবার গায়ের খুব দুর্দশা হবে, একদানা ধান চাল কারো ঘরে রইল না আর। ভয়ে পড়েই লোকটা চলে গেল। শ্রাবণ মাসের শেষ। বেড়ায় বেড়ায় তিতপল্লার ফুল ফুটেছে। কোচবকের লম্বা সারি নদীর ওপর দিয়ে উড়ে যায় এপার থেকে ওপারের দিকে। অনঙ্গ বউ নদীর ঘাটে জল তুলতে গিয়েছে। ভূষণ ঘোষের বউ এক জায়গায় হাবর কাদার উপর ঝুঁকে পড়ে কি করছে। অনঙ্গ বউকে দেখে সে যেন একটু সংকুচিত হয়ে গেল, যেন এই অবস্থায় কারো সঙ্গে না দেখা হওয়াই ভালো ছিল, ভাবটা এমন। অনঙ্গ বউ কৌতূহলের সঙ্গে বললে, কি হচ্ছে গো গয়লা দিদি? ভূষণ ঘোষের বউয়ের বয়স বেশি নয়, অনঙ্গ বউয়ের সমবয়সী, কিন্তু 2-1 বছরের বড়ও হতে পারে। আঁচলে কি একটা ঢেকে সলজ্জভাবে বললে, কিছু না ভাই। কিছু না, তবে ওখানে কি হচ্ছে তোমার, মরণ? এমনি, তবুও শুশনি শাক তুলছি। বলেই হঠাৎ সলজ্জ হাসি হেসে আঁচল দেখিয়ে বললে, মিথ্যে কথা বলবো না বামুনের মেয়ের সামনে, এই দেখো। অনঙ্গ বউ বিস্ময়ের সঙ্গে বললে, ও কি হবে, হাঁস আছে বুঝি? গয়লা বউয়ের আঁচলে এক রাশ কাদা মাখা গেডে গুগলি। সে বললে, হাঁস নয় ভাই, আমরাই খাব। ও কি করে খায়? এমনি শ্বাস বের করে ঝাল চচ্চড়ি হবে। সত্যি? অনেকে খায়, তুমি জানো না। আমরা শখ করে খাই ভাই। কি করে রাঁধে আমাকে বলে দিও তো। না ভাই, তুমি খেতে যাবে কি দুঃখে, তোমাকে বলে দেব না। সেদিন একটু বেলা হলে কাপালিদের ছোট বউ এসে বললে, এক কুচি চাল ধার দিতে পারো ভাই, বড্ড লজ্জায় পড়েছি। অনঙ্গ বউ বললে, কি ভাই? ভূষণ কাকার বউ এসেছে 2টো চাল নিতে, 2-3 দিন ভাত পেটে যায়নি, 2টো গেড়ি কুগলি তুলে এনেছে সেদ্ধ করে খাবে, কিন্তু 2টো চাল নেই, আমার বাড়িতে এসেছে। তা বলে তুমি খাও ভাঁড়ে জল, আমি খাই ঘাটে। আমারও চাল নেই ভাই, 2টো একটা হবে না? আছে, দেবার মতো নেই, তোর কাছে নুকোবো না। 4 চাল আছে, তা থেকে দেব না, 3 বেলার খোরাকও নেই। কাপালি বউ বসে পড়ে গালে হাত দিয়ে টেনে টেনে বললে, তাই তো, কি হবে উপায় দিদি, চাল তো কোথাও নেই, কি করি বলো তো? অনঙ্গ বউ বললে, ছিল বিশেষ মশাই, তার ঘরে যা হয় 2টো ধান চাল ছিল, সেও চলে গেল। আমরা তো তাই বলি, তবে কোন সাহসে চাল দেব বের করে? তা তো সত্যি কথাই। হঠাৎ অনঙ্গ বউ হেসে বললে, রাগ করলি ভাই ছোট বউ?
না ভাই, এর মধ্যে রাগ কিসের? আঁচল পাত, চাল নিয়ে যা। তোমাদের যা হয় হবে, তবু থাকতে দেব না তা কি হয়? নিয়ে যা। দিন কতক পরে চালের ঘোর অনটন লোকের ঘরে ঘরে। প্রত্যেকে প্রত্যেকের বাড়ি এসে চাল ধার চায়। কে কাকে দেবে? অনঙ্গবউ দুদিন ছেলেদের মুখে ভাত দিতে পারলে না, শুধু সজনে শাক সেদ্ধ। একদিন গঙ্গাচরণ কোথা থেকে একখানা থোড় নিয়ে এলো। ভাতের ফ্যান চেয়ে ঘরে ঘরে ফিরছে ত্রিপুরা জেলা থেকে আগত মেয়ে পুরুষ। গ্রামে হাহাকার পড়ে গেল। সন্ধ্যার দিকে রামলাল কাপালি এসে গঙ্গাচরণকে চুপি চুপি বললে, পণ্ডিত মশাই, চাল নেবেন? গঙ্গাচরণ বিস্ময়ের সুরে বললে, কোথায়? মেটেরা বাজিতপুর থেকে আমার শ্বশুর 1 বস্তা চাল নিয়ে লুকিয়ে পালিয়ে এসেছেন আমার বাড়ি। 1.5 মণ চাল, বিনামুড়ি ধানের ভালো চাল। ছোট বউ বললে বামন দিদির বাড়ি বলে এসো। কি দর? শ্বশুর বললেন 40 টাকা করে মণ। আউশ চালের মণ 40 টাকা? তাই মিলছে না দাদা ঠাকুর, আপনি তো সব জানো। গঙ্গাচরণ ইতস্তত করতে লাগল। দুগাছা পাতলা রুলি আছে অঙ্গন বইয়ের হাতে, একবার গেলে আর হবে না। কিন্তু উপায় কি? ছেলেপুলেকে বাঁচিয়ে রাখতে হবে তো। বাড়িতে এসে স্ত্রীর কাছে বলতেই তখনই সে খুলে দিলে। 1 মণ চালি এসে ঘরে উঠল। রামলাল কাপালি বলে দিলে, চুপি চুপি নিয়ে যাবেন দাদা ঠাকুর। সন্ধ্যার অনেক পরে চাল নিয়ে আসতে গিয়ে গঙ্গাচরণ ও তার 2 ছেলে পড়ে গেল নিমাই জেলের সামনে। সে নদীতে যাচ্ছে আলোর মাছ ধরতে। ওদের দেখে বললে, কে? গঙ্গাচরণ বললে, এই আমরা। কে? পণ্ডিত মশাই, পেন নাম হই। কি ওতে? ও আছে। ধান বুঝি পণ্ডিত মশাই? হাঁ। নিমাই জেলের বিধবা মেয়ে পরদিন ভোর না হতে এসে হাজির। না খেয়ে মারা যাচ্ছে ওরা, 2টো ধান দিতেই হবে। অনঙ্গবউ মিথ্যে কথা বলতে তেমন পারে না। না ভেবেই বলে বসল, ধান তো নেই ঘরে। চাল এনেছিলেন কিনে উনি। তার 2টো দেন বামুন দিদি, না খেয়ে মরছি। দিতে হলো। ঘরে থাকলে না দিয়ে পারা যায় না। ফলে দলে দলে এপাড়া ওপাড়া থেকে লোক আসতে লাগল। কেউ ভাত দাও, কেউ চাল দাও 2টি। 1 মণ চাল 10 দিনে উঠে গেল। মাঝে পড়ে অনঙ্গ বইয়ের শেষ সম্বল রুলি দুগাছা অনন্তের পথে যাত্রা করল। ইতিমধ্যে একদিন ভাতছালা থেকে মতি মুচি নিয়ে এসে হাজির। অনঙ্গবউ বললে, কি রে মতি, আয় আয়। মতি গলায় আঁচল দিয়ে দূর থেকে প্রণাম করে বললে, গড় করি দিদি ঠাকুরন। কিরকম আছিস? এরকম বিচ্ছিরি রোগা কেন? ভালো না দিদি ঠাকুরন, না খেয়ে খেয়ে এমনই দশা। তোদের ওখানেও মনন্তর? বলেন কি দিদি ঠাকুরন, অত বড় মুচিপাড়ার মধ্যে লোক নেই, সব পালিয়েছে। কোথায়? যেদিকে 2 চোখ যায়। দিদি ঠাকুরন, 7 দিন ভাত খাইনি, শুধু চুনো মাছ ধরতাম আর গেড়ে গুগলি, তাও এদানি মেলে না। বাচ্চালার সেই বিলির জল ঘোল দই। শুধু দেখো মুচিপাড়া বাগদিপাড়ার মেয়েছেলে বৌঝি সব সেই 1 গলা জলে নেমে চুনো মাছ আর ছেলে মেয়ে ডাঙায় বসে কাঁদছে। ওদের মা কাঁচা গেড়ে গুগলে তুলে ওদের মুখে দিয়ে কান্না থামিয়ে এসে আবার জলে নেমেছে। কত মরে গেল ওইসব খেয়ে। নিতু বুনোর ছোট মেয়েটা তো ধরফর করে মরে গেল পেটের অসুখে। বলিস কি মতি? আর বলবো কি, অত বড় মুচিপাড়া ভেঙে গিয়েছে দিদি ঠাকুরন। কেন? কে কোথায় চলে গেল? না খেয়ে কদিন থাকা যায় বলুন? যার চোখ যেদিকে যায় বেরিয়ে পড়েছে। আমার ভাই 2টো, অমন জোয়ান ভাইপো 2টো না খেয়ে খেয়ে এমনই খ্যাংরা কাটে। তারপর কোনো দিকে যে তারা চলে গেল তা জানি নে। আহা, অমন জোয়ান 2 ভাইপো, আর এই দেখো আমার শরীর। হাত 2টো বের করে দেখিয়ে মতিমুচিনি হাও হাও করে কেঁদে উঠল। অনঙ্গবউ তাড়াতাড়ি ওর কাছে গিয়ে বললে, কাঁদিস নে মতি, জল খা, একটু গুড় দি, ভাত দেব, কদিন খাসনি? মতি 2 হাড়ে আঙুল ফাঁক করে বললে, 7 দিন। শেষ পর্যন্ত মতিমুচিনির অবস্থা অনঙ্গবউয়ের মনে ভয় ঢুকিয়ে দিলে। না খেয়ে তাহলে মানুষ কষ্ট পায়, নয়তো ভাতছালার অতগুলো মুচির অবস্থা আজ এরকম হল কি করে? এই অসময়ে আবার একদিন এসে পড়ল কামদেবপুরের দুর্গা পণ্ডিত। সেদিন অনঙ্গবউ 2টো শুশনি শাক তুলে এনেছে নোনাতলার জল থেকে। সে যেন এক পরম প্রাপ্তি। খুব বেলা গেলে কাপালিদের ছোট বউ সেদিন ডাকলে, ও বামুন দিদি, চলো এক জায়গায়। কোথায় রে ছুটকি? নোনাতলার জলে। কেন রে, এত বেলা গেলে নোনাতলার জলে? তোর নাগর বুঝি নুকিয়ে তোর সঙ্গে দেখা করবে? মরণ বামুন দিদির, স্বামী আছে না আমার। অমন বুঝি বলতে আছে স্বামী যাদের আছে তাদের? তোমরা রূপসী বউ, তোমাদের নাগর থাকুক, আমার দিকে কে তাকায় তোমরা থাকতি? তা না গো, শুশনি শাক হয়েছে অনেক, নুকিয়ে তুলে আনি চলো। কেউ এখনো টের পায়নি, টের পেলে আর থাকবে না।
নোনাতলার জোল গ্রামের পেছন দিকের বাঁশবন আমতলার পেছনে ঘন ঝোপে ঘেরা জায়গা। বর্ষাকালে নিচু জায়গাতে জল বাঁধে। এখন জল নেই। শরতের শেষে জলাশয় শুকিয়ে উঠছে। ভিজে মাটির উপর নতুন শুষ্নি শাক একরাশ গজিয়েছে দেখে অনঙ্গ বউয়ের মুখে হাসি ধরে না। বললে, এ যে ভাই অনেক। কাপালি বউ হাসতে হাসতে বললে, একেই বলে কাঙালকে শাকের ক্ষেত দেখানো। তা হোক, কারো চুরি তো করছি নে। ভগবানের জিনিস হয়ে আছে, তুলে খাও। এখনো কেউ টের পায়নি তাই রক্ষে, নইলে ভেসে যেত সব এতদিন। অনঙ্গ বউ আবার ভীতু মেয়ে। একটা শেয়াল ঝোপের দিকে খসখস করতেই চমকে উঠে বলে উঠল, কিরে কাপালি বউ, বাঘ না তো? বাঘ না তো মুন্ডু বামন দিদি, দেখো না চেয়ে। তুই কি করে বনলা জায়গায় শাকের সন্ধান পেলি? সত্যি কথা বল চুটকি। অনঙ্গ বউ কাপালিদের ছোট বউয়ের স্বভাব চরিত্রের কথা কিছু কিছু না জানত এমন নয়, গোড়া থেকে ওর মনে সন্দেহ না হয়েছিল এমন নয়। কাপালি বউ হাসতে হাসতে বললে, দূর, আবার ঢাকছিস? এখানে তুই কি করে এলি রে? কখন এলি? এখানে মানুষ আসে? এলাম। কেন এলি? কাপালি বউয়ের মুখ সলজ্জ হয়ে উঠল। বললে, এমনি। মিথ্যে কথা, এমনি নয়। বলি, হ্যাঁ রে চুটকি, তোরও স্বভাব গেল না? ভারী খারাপ ওসব, জানিস? স্বামীকে ঠকিয়ে ওসব এখানে করতে তোর মন সরে? চি। কাপালি বউ চুপ করে রইল। অন্য কেউ এমন কথা বললে সে রেগে ঝগড়াঝাটি করত, কিন্তু অনঙ্গ বউয়ের মধ্যে এমন কিছু আছে যাতে কারো সাধ্য হয় না তার মুখের ওপর কথা কইতে, বিশেষ করে যখন সে একটা এমন ধরনের ব্যাপারের প্রতিবাদ করছে। অনঙ্গ বউ বললে, না সত্যি চুটকি, তুই রাগ করিস নে, আমি ঠিক কথা তোরে বলছি। কাপালি বউ ঝাঁকি মেরে মুখ ওপরের দিকে ফুটন্ত ফুলের মতো তুলে বললে, আমি কি আসতে চাই? আমাকে ছাড়ে না যে। কে? নাম নাই বললাম বৌদিদি। বেশ যাগ্গে, না ছাড়লে তুই অমনি আসবি? আমার চাল জোগাড় করে এনে দেয়। সত্যি বৌদিদি, তুমি সতীর লক্ষ্মী, ভাগ্যিমানী। মিথ্যে বলবো না তোমার কাছে, বামুন দেবতা। সেদিন আমি না খেয়ে উপোস করে আর পারিনে। খিদে সহ্য করতে পারিনে ছেলেবেলা থেকে। বাপ মা থাকতেই সকাল সকাল এক পাথর পান্ত ভাত, দুটো কাঁচা পেঁয়াজ দিয়ে বেড়ে দিত, খেতাম পেট ভরে। তারপর বল, সেদিন উপোস করে আছি সারাদিন। ও এসে বললে, এই পর্যন্ত বলে কাপালি বউ লজ্জায় মুখ নিচু করে বললে, না সে কথা আর। কি বললে? চাল দেব আধ কাঠা। তাইতে বুঝি? তাইতে তুই? এই পর্যন্ত বলে অনঙ্গ বউ চুপ করে গেল। ওর কাছে এসে ওর হাত ধরে গম্ভীর সুরে বললে, ছুটকি। কাপালি বউ চুপ করে রইল। তুই আমার কাছে গেলি না কেন? তুমি সেদিনও আমার সঙ্গে শাক তুলে নিয়ে গেছলে। তোমার কাছে কিছু ছিল না সেদিন, যেদিন মতিমচি নিয়ে এলো ভাতশালা থেকে। হুম। অনঙ্গ বউয়ের চোখ ছলছল করে এলো। সে আর কিছু না বলে কাপালি বউয়ের ডান হাতখানা নিজের হাতের মধ্যে টেনে নিলে। শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অশনি সংকেত। পড়ছিলাম এর ৪র্থ পর্ব। উপন্যাসটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।